আকাশপথের ভ্রমণ আমাদের সকলের কাছে খুবই জনপ্রিয়। মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা সময়ের মধ্যে আমরা পৌঁছতে পারি দেশ বিদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসে। কিন্তু কথায় আছে, ভাগ্য সাথ না দিলে যে কোনো মুহূর্তে বিপদ এসে কর্নাতে পারে জীবনের দরজায়। আজ আমি আপনাদের সামনে এই ভিডিওতে এমনই এক অবিশ্বাস্যকর, বাস্তব এবং মর্মান্তিক কাহিনী আলোচনা করতে চলেছি। আমাদের ভারতবর্ষ থেকে পশ্চিমে সাউথ আমেরিকার উরুগুয়েতে ওল্ড ক্রিশ্চান ক্লাবের একটি ফেমাস রাগবি টিম ছিল, যারা 1968 এবং 1970-তে উরুগুয়ান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন। তারা প্রতি বছর অক্টোবর মাসে উরুগুয়ে থেকে চিলির রাজধানী সান্টিয়াগোতে চিলির ন্যাশনাল রাগবি টিমের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য যেতেন এবং সঙ্গে নিয়ে যেতেন তাদের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডদের। তাই প্রতি বছর নয়, সে বছরও 12 অক্টোবর 1972 তারা উরুগুয়ে থেকে উরুগুয়ান এয়ারফোর্সের ফেয়ারচাইল্ড FH-2270 চার্টার প্লেনে করে রওনা দেন চিলি দেশের রাজধানী সান্টিয়াগোর উদ্দেশ্যে। এই প্লেনের মধ্যে রয়েছেন 19 জন ইয়ং রাগবি প্লেয়ার এবং তাদের ফ্রেন্ড ও ফ্যামিলি সহ আরও 21 জন এবং 5 জন ক্রু মেম্বার সহ মোট 45 জন প্যাসেঞ্জার। এবং এই প্লেনকে যে পাইলট উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন তার নাম ছিল ফেরাডাস, এবং তিনি খুবই অভিজ্ঞ পাইলট ছিলেন। এবং তার সঙ্গে ছিলেন একজন কো পাইলট যার নাম ছিল রেগুলারা, যিনি তার ওই সিনিয়র পাইলট ফেরাডাসের কাছ থেকে ওই রাস্তায় প্লেন উড়ানোর ট্রেনিং নিচ্ছিলেন। তাদের ওই আকাশপথের যাত্রা খুব লম্বা ছিল না। সাধারণত উরুগুয়ে থেকে সান্টিয়াগো যেতে আকাশপথে সময় লাগে 3 ঘন্টা। রাস্তার মাঝখানেই রয়েছে আন্দিজ পর্বতমালা। এই আন্দিজ পর্বতমালা দুনিয়ার সব চাইতে লম্বা এবং উচ্চতার দিক থেকে হিমালয়ের পর দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছে। কিন্তু তখন পর্যন্ত ওই 45 জন প্যাসেঞ্জারের মোটেও জানা ছিল না যে এই আন্দিজ পর্বতমালা তাদের জীবনের সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হয়ে দাঁড়াবে। 12 অক্টোবর পাহাড়ের তুষারঝড় শুরু হয়। তাই পাইলট ঠিক করেন যে প্লেনকে আগে না উড়িয়ে রাস্তা দিয়ে কোনো এয়ারপোর্টে ল্যান্ডিং করিয়ে দেবেন এবং কাল ওয়েদার পরিষ্কার হলে পুনরায় সান্টিয়াগোর উদ্দেশ্যে রওনা দেবেন। সেই পরিকল্পনা মাফিক আর্জেন্টিনার মেন্ডোজা শহরে প্লেনকে ল্যান্ডিং করিয়ে দেন এবং প্যাসেঞ্জাররা সেখানকার লোকাল মার্কেটে ঘুরতে বের হন এবং ফিরে আসার সময় সেখান থেকে নিয়ে আসেন কিছু ওয়াইনের বোতল। কিন্তু তখন পর্যন্ত ওই প্যাসেঞ্জারদের মোটেই জানা ছিল না যে ওই ওয়াইনের বোতলের এক এক ফোঁটা ওয়াইন পরবর্তীকাল তাদের জীবন বাঁচানোর কাজে লাগতে পারে। পরের দিন ওয়েদার অনেকটাই পরিষ্কার হয়, তাই 2:18 পাইলট প্লেনকে আবার টেক অফ করান। ওয়েদার ভালো থাকায় তাদের 1 ঘন্টা রাস্তা খুব ভালোভাবেই কেটে যায়। এরপর পাইলট প্লেনকে কিছুটা লো হাইটে ওড়ানোর চেষ্টা করেন, কারণ পাইলট অনুমান করছিলেন যে সে সান্টিয়াগো এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছেন। কিন্তু তখনও পর্যন্ত তারা ওই পাহাড়ের মধ্যেই রয়েছেন। এদিকে সান্টিয়াগো এয়ারপোর্টের কাছাকাছি অনেক বড় বড় পাহাড়ও রয়েছে। 3:21 প্লেনের মধ্যে প্রচুর টার্বুলেন্স শুরু হয়। প্লেন অনেকবার উপর নিচে হতে শুরু করে, ঘন কালো মেঘে রাস্তা ঢেকে যায়। পাইলট আগে কিছুই দেখতে পাচ্ছিল না। এই বিষয় নিয়ে ভিতরে বসে থাকা প্যাসেঞ্জাররা রীতিমতো নিজেদের মধ্যে হাসি মজা শুরু করে দিয়েছে, কিন্তু কেউই কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এই হাসি মজার মাঝখানেই এক প্যাসেঞ্জার প্লেনের জানলা দিয়ে উঁকি মেরে দেখেন যে ঘন কালো মেঘ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবং খুব সামনেই বড় বড় পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে প্রায় 2 মিনিট সময় পার হয়ে যায়। ঘন কালো মেঘ একটু পরিষ্কার হতেই পাইলট দেখেন যে তার সামনে একটি বড় পাহাড়ের চূড়া। তাই পাইলট যত তাড়াতাড়ি সম্ভব ওই প্লেনকে ওই পাহাড়ের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্লেনের গ্রাউন্ড এলাকা জোরে জোরে বাজতে শুরু করে। এই অবস্থায় পাইলট ম্যাক্সিমাম পাওয়ার লাগিয়ে দেন যাতে ওই পাহাড়ের উপর দিয়ে প্লেনকে উড়িয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আফসোস, তখন অনেকটাই লেট হয়ে গেছে। প্লেনের পিছনের অংশ সোজা গিয়ে পাহাড়ের উপর ধাক্কা লেগে যায় এবং মেন বডি থেকে আলাদা হয়ে যায়। প্লেনের মধ্যে বসে থাকা কয়েকজন প্যাসেঞ্জার সিট সমেত হাওয়ার মধ্যে উড়ে যায়। সাথে সাথে আরও কিছু প্যাসেঞ্জার হাওয়ার মধ্যে উড়ে যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনের বাঁ দিকের উইংস সোজা গিয়ে আর এক বরফের উপর ধাক্কা লেগে যায় এবং ম্যান বডি থেকে আলাদা হয়ে যায়। বাকি থাকে শুধুমাত্র প্লেনের আগের অংশটুকু, যা সোজা গিয়ে গ্লেসিয়ার উপর পড়ে এবং 350 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গ্লেসিয়ার উপর স্লাইড করে থাকে এবং অবশ্যই লাস্টে গিয়ে এক ধাক্কা হয়। এই প্লেন আন্দিজ পর্বতের কোনো এক অজানা জায়গায় 3570 ফিট উচ্চতায় পড়ে রয়েছে। মোট 45 জন প্যাসেঞ্জারের মধ্যে তখন পর্যন্ত মাত্র 33 জনই জীবিত অবস্থায় রয়েছেন, যারা কোনো ক্রমে এই ঘটনাকে সার্ভাইভ করে যান। কিন্তু এদের মধ্যে বেশিরভাগই রয়েছেন সিরিয়াস ইনজুরিতে এবং তারা কেউই জানতেন না যে এক্স্যাক্টলি তারা কোন লোকেশনে রয়েছেন। এই প্যাসেঞ্জারদের তখনও পর্যন্ত অজানা ছিল যে তাদের এই কষ্টের দিন সবেমাত্র শুরু হয়েছে। এরপর তাদের জীবনে এমন এক ভয়ানক কষ্টের দিন শুরু হয় যা শুনে রীতিমতো আপনাদের শরীরেও কাঁটা দিয়ে উঠবে। নমস্কার, আমি সৌরভ। চলুন এই ভিডিওতে আগে আলোচনা করি উরুগুয়ান ফ্লাইট 571-এর জীবিত প্যাসেঞ্জারদের আগের কাটানো মর্মান্তিক দিনগুলোর কথা। এই ঘটনার পর এমন 2 জন প্যাসেঞ্জার ছিলেন যাদের খুব বেশি চোট লাগেনি। 19 বছর বয়সী রোবার্টো কেনেসা এবং 20 বছর বয়সী গুস্তেভো জারভিনো, এবং এরা দুজন মেডিকেল স্টুডেন্টও ছিলেন। তাই এরা সময় নষ্ট না করেই সাথে সাথে উদ্ধার কার্যে লেগে পড়েন, এটাও দেখার জন্য যে কে কে জীবিত অবস্থায় রয়েছেন। এদের মধ্যে একজন প্যাসেঞ্জার ছিলেন ফার্নান্ডো ফেরাডো, যিনি এই ঘটনার পর থেকে কোমাতে রয়েছেন। তাই এই 2 জন মেডিকেল স্টুডেন্ট নিজেদের সাধ্যমতো সকলকে বাঁচানোর সব রকম চেষ্টা করে যান। 13 অক্টোবর জীবিত প্যাসেঞ্জাররা অনেকে আশাবাদী ছিলেন যে তারা যদি কোনো ক্রমে একটি রাত কাটিয়ে দেন, ঠান্ডার হাত থেকে বাঁচার কোনো উপায় বের করে নেন, তাহলে তাদের কাল কেউ না কেউ খুঁজে নেবেই। সেই রাতে ঠান্ডা -30 ডিগ্রিতে নেমে যায়
এবং 5 জন সিরিয়াস ইঞ্জুরি প্যাসেঞ্জার তা সহ্য না করতে পেরে সেই রাত্রেই মারা যান। মোট 45 জন প্যাসেঞ্জারের মধ্যে তখন পর্যন্ত জীবিত রয়েছেন মাত্র 28 জন। অন্যদিকে এই ঘটনার 1 ঘন্টার মধ্যেই দ্য চিলিয়ান এয়ার সার্চ এবং রেস্কিউ সার্ভিসের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সাথে সাথে 5টি হেলিকপ্টার মোতায়েন করা হয় ওই ক্র্যাশ হওয়া বিমানটিকে খোঁজার জন্য, কিন্তু পুরো দিন খোঁজার পরেও তারা কোনো সন্ধান পাননি। এরপর রেস্কিউ সার্ভিসের অফিসাররা রেডিও টার্মিনেন্স কানেক্ট করার চেষ্টা করেন, কিন্তু তাতেও তারা সফল হননি। সবচেয়ে বড় সমস্যা ছিল ওই ফ্লাইটের রং ছিল সাদা, এবং ওই ফ্লাইট যেখানে গিয়ে ক্র্যাশ করেছিল সেখানে সাদা স্নো এবং সাদা বরফে আচ্ছন্ন ছিল। তাই সাদা স্নো এবং সাদা বরফের মাঝখানে সাদা ফ্লাইটকে খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছিল। এদিকে ওই জীবিত প্যাসেঞ্জাররা দুর্ঘটনাগ্রস্ত বিমানের বিচ্ছিন্ন অংশকে একত্রিত করে একটি শেল্টার বানানোর চেষ্টা করেন, যাতে কোনোক্রমে তারা ওই রাত্রিটা সেখানে কাটাতে পারেন, ওই ঠান্ডার হাত থেকে কোনোক্রমে বাঁচতে পারেন। অপরদিকে 14 অক্টোবর উরুগুয়ে, চিলি এবং আর্জেন্টিনা এই 3 ভিন্ন দেশ থেকে সার্চ অ্যান্ড রেস্কিউ টিম তাদের অপারেশনের কাজে লেগে যান। মোট 13টি হেলিকপ্টার মোতায়েন করা হয়। তারা যে লোকেশন অনুমান করেছিলেন ক্র্যাশ সাইট তার মধ্যেই মজুদ ছিল, কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় প্যাসেঞ্জার তাদের কাছে থাকা লিপস্টিক এবং নেল পালিশ দিয়ে ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানের ছাদের উপর বড় হাতের SOS লেখার চেষ্টা করেন, যাতে রেস্কিউ টিমের নজর তাদের উপর সহজে পড়ে। কিন্তু বড় হাতের S লিখতে গিয়ে দেখেন সেই পরিমাণ লিপস্টিক বা নেল পালিশ তাদের কাছে মজুদ নেই। তাই এই অবস্থায় প্যাসেঞ্জার তাদের কাছে থাকা সুটকেস এবং প্লেনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সিট লোকে দিয়ে একটি বড় ক্রস বানিয়ে ফেলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারেন সেটিও তাদের নজরে আসছিল না, কারণ সেই দিন তাদের মাথার উপর দিয়ে রেস্কিউ সার্ভিস টিমের মোট 3টি হেলিকপ্টার উড়ে যায়, কিন্তু কারোর নজর তাদের উপর পড়েনি। 15 অক্টোবর বেঁচে থাকা প্যাসেঞ্জাররা বুঝতে পারেন তাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। এদের মধ্যে একজন প্যাসেঞ্জার ছিলেন ফিটোস্টাজ, যিনি একটি মেটাল প্লেটে সূর্যের রশ্মির সাহায্যে বরফকে গলিয়ে জল তৈরি করার ব্যবস্থা করে ফেলেন এবং ছোট ছোট ওয়াইনের বোতলে তা ভরে রাখতে থাকেন। ঘটনার 3 দিন বাদ 16 অক্টোবর ফার্নান্ডো ফারাডো কোমা থেকে জেগে ওঠেন এবং দেখেন তার মা ওই দুর্ঘটনায় মারা গেছেন এবং তার 19 বছর বয়সী বোন সিরিয়াস ইঞ্জুরিতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সে তার বোনকে বাঁচানোর সমস্ত রকম চেষ্টা করে যান, কিন্তু ঘটনার 8 দিন বাদ তার বোনও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই প্যাসেঞ্জারদের বেশিরভাগে থাকতেন শহরে, বরফে সময় কাটানোর কোনোরকম অভিজ্ঞতা তার কাছে ছিল না, তাও আর -30 ডিগ্রি ঠান্ডায়, প্রপার জলখাবার এবং প্রপার পোশাক ছাড়ায়। প্যাসেঞ্জারদের সবার কাছে সানগ্লাসও ছিল না। সূর্যের আলট্রা তেজ রশ্মি স্নো এবং বরফের সঙ্গে রিফ্লেক্ট করে চোখের পর্দাকে ড্যামেজ করতে থাকে। 21 অক্টোবর ঘটনার 8 দিন বাদ সার্চ অ্যান্ড রেস্কিউ টিম তাদের কাজ অফিসিয়ালি বন্ধ করে দেন, এটা ভেবে যে 8 দিনে যখন কারো কোনো সন্ধান পাওয়া যায়নি তখন অনেক কম সম্ভাবনা রয়েছে কারো বেঁচে থাকার। এদিকে প্যাসেঞ্জাররা সিটের নিচে থাকা একটি রেডিও ট্রানজিস্টার খুঁজে পান, এবং এদের মধ্যে একজন প্যাসেঞ্জার ছিলেন রয় হার্লি, যিনি ইলেকট্রিকের কাজও জানতেন। তাই তার শেষমেশ প্রচেষ্টায় 11 দিনের মাথায় রেডিও চালু হয়, কিন্তু এটি ছিল একটি ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে তারা বাইরের খবর নিজেরা শুনতে পাচ্ছিলেন, কিন্তু নিজেদের কাছ থেকে কোনো খবর তারা বাইরে পাঠাতে পারছিলেন না। 11 দিনের মাথায় রেডিও চালু হলে তারা জানতে পারেন সার্চ অ্যান্ড রেস্কিউ টিম তাদের অপারেশনের কাজ অফিসিয়ালি বন্ধ করে দিয়েছেন। এটা শোনার পর অনেকেই কাঁদতে শুরু করে দেন, আবার অনেকেই হাত জোড় করে ভগবানকে স্মরণ করতে থাকেন। ঘটনার 11 দিন পর থেকে প্যাসেঞ্জারদের মধ্যে খাবারের অভাব ক্রমশ বাড়তে থাকে, কারণ প্রথম দিন থেকেই খুব বেশি খাবার তার কাছে মজুদ ছিল না। 8টি চকলেটের জার, 1 টিন মাসেলস, 3টি জ্যামের বোতল, 1টি বাদামের ডাব্বা, কিছু খেজুরের প্যাকেট, কিছু ক্যান্ডিজ এবং কিছু ওয়াইনের বোতল, যা ঘটনার পর দিন থেকে তারা এক জায়গায় করে সকলে অল্প অল্প করে খেয়ে আসছিলেন। ওই 3800 মিটার উচ্চতায় বরফের পাহাড়ে না ছিল কোনো গাছপালা, না ছিল কোনো জন্তু জানোয়ার, যা তারা মেরে খেয়ে নিজেদের খিদা মেটাতে পারবে। 12 দিনের মাথায় সম্পূর্ণ খাবার শেষ হয়ে গেলে প্যাসেঞ্জাররা অনেকে ওই সিটের প্লেনের মধ্যে থাকা লেদার এবং কটনকে খাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতে তারা বেশি অসুস্থ হয়ে পড়ে থাকেন। না খেয়ে মরা ছাড়া তার কাছে যখন আর কোনো রাস্তা ছিল না, তখন এইসব প্যাসেঞ্জাররা এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যা শুনে রীতিমতো আপনাদেরও হোঁশ উড়ে যাবে। এই অবস্থায় তারা ঠিক করেন যে তাদের বেঁচে থাকতে হলে তাদের মৃত ফ্রেন্ড এবং ফ্যামিলির দেহের মাংসকেই খাবার হিসাবে বেছে নিতে হবে। যদিও এই সিদ্ধান্ত নেওয়া অতটাও সহজ ছিল না। প্রথমে এই আইডিয়া আসে কেনেসার মাথায়, তাই তিনিই প্রথম ট্রাই করেন। অনেকেই প্রথমে তা না করলেও আরও 2 দিন পার হলে তারাও বাধ্য হন মানুষের দেহের মাংসকে খাবার হিসাবে বেছে নিতে। যদিও প্রথমত সকলেই তা হজম করতে পারছিলেন না, কিন্তু তাদের কাছে আর অন্য কোনো অপশনও ছিল না। 29 অক্টোবর ঘটনার 16 দিন বাদ ওই পাহাড়ে আবার তুষারঝড় শুরু হয়। মেঘ তীব্র গর্জন শুরু করে, ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়, ভারী মাত্রায় বরফের ধস পাহাড়ের উপর থেকে তীব্র গতিতে নিচে নেমে আসে এবং মুহূর্তের মধ্যেই তা ওই প্লেনের ভিতরে ঢুকে যায়। সমস্ত প্যাসেঞ্জার ওই বরফের মধ্যে ঢাকা পড়ে যায়। শ্বাস নিতে না পেরে 8 জন প্যাসেঞ্জার সাথে সাথেই মারা যান। বাকি প্যাসেঞ্জাররা কোনো ক্রমে ওই সংকীর্ণ জায়গার মধ্যে বেঁচে রয়েছেন। কেনেসা একটা মেটাল পোড়ের সাহায্যে ওই বরফের মধ্যে একটা হোল তৈরি করেন এবং বাইরে বেরিয়ে দেখেন তখনও তুষারঝড় কন্টিনিউ রয়েছে। তাই ভিতরে গিয়ে বসায় বুদ্ধিমানের কাজ মনে করেন। তখনও পর্যন্ত বেঁচে রয়েছেন মাত্র 19 জন। ভিতরে সমস্ত বরফ সরাতে তাদের 3 দিন সময় লেগে যায়। 3 দিন পর তারা বাইরে বেরিয়ে রিয়েলাইজ করেন যে তাদের বাঁচাতে কেউ আসবে না। এভাবেই সকলে একে একে ধীরে ধীরে মারা যাবেন।
তাই বাঁচতে হলে নিজেদেরকে রাস্তা খুঁজে বার করতে হবে। কেনেসা, ফেরাডো এবং ভিজিন্টিন এই তিনজন ছিলেন প্যাসেঞ্জারের মধ্যে সবচেয়ে স্ট্রং। তাই সকল মিলে ডিসাইড করেন এবং তাদেরকে কিছু বেশি পরিমাণ খাবার এবং গরম পোশাক দেন, কারণ তারা পায়ে হেঁটে বাইরে বেরোবেন সাহায্যের আশায়। কিন্তু তাদের কাছে প্রথম লক্ষ্য ছিল লোকেশনের সঠিক অনুমান লাগানো। তখন কয়েকজন প্যাসেঞ্জারের মনে পড়ে যে পাইলট যখন লাস্ট প্লেনের মধ্যে অ্যানাউন্সমেন্ট করেছিলেন, তিনি বলেছেন যে 20 শহরকে পার করে গেছেন। তাই তারা ঠিক করেন যদি পশ্চিম দিকে ধরে চলতে শুরু করেন, তাহলে চিলি দেশের কোনো না কোনো শহরে গিয়ে তারা পৌঁছাবেন। কিন্তু তাদের এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভুল, কারণ কো পাইলট নিজেই জানতেন না যে শেষ মুহূর্তে তিনি প্লেনকে কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। 15 নভেম্বর, ঘটনার 33 দিন বাদ, ওই তিনজন বাহাদুর প্যাসেঞ্জার পায়ে হেঁটে বেরিয়ে পড়েন। তারা পশ্চিম দিক ধরে 3 ঘন্টা চলার পর তারা প্লেনের সেই পিছনের অংশটা দেখতে পান, যা প্রথমবার ধাক্কায় প্লেনের মেন বডি থেকে আলাদা হয়ে গিয়েছিল। এবং ফাইনালি তারা সেখানে কিছু খাবার পান, কিছু মেডিসিন পান এবং পান একটি ওয়াইনের বোতল, এবং তারা পান একটি 2-ওয়ে রেডিও কমিউনিকেশন। এই রেডিও কমিউনিকেশনের মাধ্যমে শুধুমাত্র বাইরের খবর শুনতে পাওয়া না, নিজেদের কাছ থেকে খবর বাইরেও পাঠানো সম্ভব ছিল। কিন্তু অনেক চেষ্টার পরেও তারা সেই রেডিও চালু করতে পারেননি। তাই তারা জলদি রিয়েলাইজ করে নেন বাঁচতে হলে পশ্চিম দিক ধরে চলা কন্টিনিউ রাখতে হবে। 11 ডিসেম্বর, ঘটনার 59 দিন পর, ওই পাহাড়ে আবার তুষারঝড় শুরু হয় এবং বড় মাত্রায় বরফের ধস মুহূর্তের মধ্যে সেই প্লেনের মধ্যে ঢুকে যায়। 3 জন প্যাসেঞ্জার সহ্য না করতে পারে সেই রাত্রেই মারা যান। মোট 45 জন প্যাসেঞ্জারের মধ্যে তখন পর্যন্ত বেঁচে রয়েছেন মাত্র 16 জন। পশ্চিম দিক ধরে চলার সময় -30 ডিগ্রি ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তাদের কোনো উপায়ের দরকার ছিল। এদের মধ্যে একজন প্যাসেঞ্জার ছিলেন যিনি অনেকগুলো কাপড়কে এবং ট্রেনের সিটের কাভারগুলোকে সেলাই করে একটি বড় স্লিপিং ব্যাগ তৈরি করে ফেলেছিলেন। 15 নভেম্বর, ঘটনার 2 মাস পর, ওই 3 জন বাহাদুর প্যাসেঞ্জার পাহাড়ে চড়া শুরু করেন। ওই বরফের পাহাড়ে চড়ার জন্য তাদের কাছে না ছিল কোনো সরঞ্জাম, না কোনো নকশা, না কোনো কম্পাস, না পাহাড়ে চড়ার মতো কোনো অভিজ্ঞতা। ওই উঁচু পাহাড়ের উপরে বাতাসও অনেক কম হয়ে আসে, ফলে অক্সিজেনের মাত্রা কম হয়ে থাকে। তাই তাদের শ্বাস নিতে খুবই কষ্ট হয়। কিন্তু তাতেও তারা না থেমে চলতে থাকেন। রাত্রে তারা ওই স্লিপিং ব্যাগের মধ্যে একসাথে শুয়ে যেতেন এবং সকাল হতে না হতেই আবার চলা কন্টিনিউ রাখতেন। এইভাবে টানা 4 দিন চলার পর তারা বুঝতে পারেন যে তাদের অনুমান কতটা ভুল ছিল। আগে শুধু বরফের পাহাড় আর পাহাড়, চারদিক শুধু বরফের পাহাড় ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না। এই অবস্থায় তারা এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন যে তাদের পক্ষে আর চলাও সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় তারা দেখেন যে তারা যে পরিমাণ খাবার নিয়ে এসেছিলেন তা 3 জনের পক্ষে যথেষ্ট নয়। তাই ভিজিন্টিন ঠিক করেন যে সে আবার পুনরায় ক্র্যাশ সাইটে ফিরে যাবেন। তারা যে পাহাড় 3 দিনে চড়েছিলেন, ভিজিন্টিন মাত্র 1 ঘন্টার মধ্যেই নিচে নেমে আসেন। সে একটা এয়ারক্রাফটের সিটকে স্লের মতো ব্যবহার করেন এবং নিচে নেমে আসেন। ফেরাডো এবং কেনেসা পাহাড়ে চড়া কন্টিনিউ রাখেন। 3 ঘন্টা পর তারা পাহাড়ের টপে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে দেখেন যে দূর দূর পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড়, বরফের পাহাড় ছাড়া তো আগে কিছুই দেখা যাচ্ছে না। এই অবস্থায় তারা এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন যে তার পক্ষে আর কোনো মতেই চলা সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় তারা সেখানে কিছুক্ষণ কাটানোর পর তারা পশ্চিম দিকে শেষ প্রান্তে এমন দুটো পাহাড় দেখেন যাদের উপর কোনো বরফ নেই। তাই তারা ডিসাইড করেন যে ওই পাহাড়কে লক্ষ্য করেই এগিয়ে যেতে হবে। ওই পাহাড়কে লক্ষ্য করে টানা কয়েকদিন চলার পর তারা ফাইনালি একটি ভ্যালিতে এসে পৌঁছান এবং সেখানে তারা একটা বইতে থাকা নদী দেখতে পান। এই মুহূর্তে নদী দেখতে পাওয়া তার কাছে এক স্বপ্নের মতো ছিল, কারণ নদীর নিম্ন গতিপথ ধরে চলতে থাকলে তারা কোনো না কোনো লোকালয়ের সন্ধান পেয়েই যাবেন। তাই তারা চলা না থামিয়ে এগিয়ে থাকেন। এইভাবে টানা 9 দিন চলার পর 20 ডিসেম্বর তারা পাশাপাশি মানুষ থাকার কিছু লক্ষণ দেখতে পান। তারা মাঠে চড়তে থাকা একটি গরু দেখতে পান এবং দেখতে পান কিছু ম্যাগির প্যাকেট এবং কিছু পুরানো কাঠের কয়লা। এসব দেখে তারা খুবই আনন্দিত হন, কারণ তারা বুঝতে পারেন যে এখানে সচরাচর মানুষের যাতায়াত রয়েছে, তাই কোনো না কোনোভাবে তাদের সাহায্য মিলবেই। নদীটা ছিল খুবই চওড়া এবং তার স্রোতও ছিল প্রচণ্ড প্রখর, তাই নদী পার করা কোনো মতেই সম্ভব ছিল না। নদীর জল তীব্র গতিতে বইছিল, তাই স্রোতের শব্দও ছিল অনেকটাই বেশি। তা তারা কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর তারা নদীর অন্য প্রান্তে দেখেন এক ব্যক্তি ঘোড়ায় চড়ে আসছেন। তাই তারা হাত নেড়ে জোর জোর করে চিৎকার করতে শুরু করেন যাতে সে শুনতে পায়, কিন্তু নদীর স্রোতের শব্দ এতটাই তীব্র ছিল সে শুনতে পাচ্ছিল না। কিন্তু শেষ মুহূর্তে সে তাদের একজনকে দেখে ফেলে এবং সে কিছু বলার চেষ্টা করলেও এরা তা শুনতে পাচ্ছিল না। কিন্তু একটা শব্দ এরা শুনতে পায়, টুমরো। তাই এরা নিজেদের মধ্যে ডিসকাস করেন যে হয়তো কাল আবার আসবেন, এই কথাই জানাতে চাইছেন। এই অবস্থায় তাদের কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না এবং ফাইনালি সেদিনও তাদের কোনো সাহায্য মেলেনি। পরদিন লোকটি আবার ঘোড়ায় চড়ে আসেন এবং সঙ্গে করে নিয়ে আসেন একটি কাগজ এবং একটি কলম। সে একটি পাথরে কাগজ কলমকে বেঁধে তাদের দিকে ছুঁড়ে দেয়। ফেরাডো এই প্রথম সুযোগ পান বাইরের দুনিয়াতে নিজেদের সন্দেশ পৌঁছাতে। ফেরাডো ওই কাগজের উপর স্প্যানিশ ভাষায় লিখেন, আমরা পাহাড়ের উপর দুর্ঘটনাগ্রস্ত প্লেন থেকে আসছি। আমরা উরুগুয়ে থেকে এসেছিলাম। আমরা টানা 10 দিন পায়ে হেঁটে চলেছি। আমার ঘায়েল বন্ধুরা এখনো ওই দুর্ঘটনাগ্রস্ত প্লেনের কাছেই রয়েছেন। আমাদের কাছে কোনো খাবার নেই। আমরা সকলেই অসুস্থ হয়ে পড়েছি। আমাদের চলার মতো আর কোনো শক্তি নেই। আমাদের খুব তাড়াতাড়ি সাহায্যের প্রয়োজন, কিন্তু জানি না কিভাবে এই সাহায্য মিলবে। আমাদের বাঁচতে সাহায্য করুন।
অপরদিকে এই সংবাদ রিসিভ করেছিলেন চিলি দেশের একজন ফার্মার সার্গিও কাটালান। যিনি ওই পেপার পড়ে তাদের দিকে ইশারা করে বুঝিয়ে দেন যে তিনি বুঝতে পেরেছেন, এবং সে তার দুজন ফ্রেন্ডের সাথে ডিসকাস করেন এবং বলেন, হ্যাঁ শুনেছিলাম 2 মাস আগে ওই পাহাড়ে কোনো প্লেন ক্র্যাশ হয়েছে। কিন্তু এটা ভেবে তারা শক থেকে যান যে ওই 2 মাস আগের ঘটনায় এখনো পর্যন্ত কেউ বেঁচে রয়েছেন। তাই সে আর সময় নষ্ট না করে ঘোড়ায় চড়ে পশ্চিম দিক ধরে টানা 10 ঘন্টা দৌড়াতে থাকেন, কারণ তখনও তারা কোনো লোকালয় থেকে এতটাই দূরে রয়েছেন। সেই যত তাড়াতাড়ি সম্ভব নিয়ারেস্ট শহরে গিয়ে আর্মিকে খবরটা দেন এবং তারা সান্টিয়াগো থাকা আর্মির হেডকোয়ার্টারকে খবরটা পাঠান। এরই মাঝখানে 2 ফার্মার ফেরাডো এবং কেনেসাকে ঘোড়ায় চড়ে লস মার্টিন শহরে নিয়ে আসেন এবং সেখানে ফাইনালি তাদের কিছুটা রেস্ট মিলে। তারা জানতে পারেন তারা ওই 10 দিনে মনের জোরে প্রায় 61 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন। কেনেসা তার শরীরের অর্ধেক ওজন লস করে ফেলেছিলেন। এই খবর যখন সকলে জানতে পারেন তখন ইন্টারন্যাশনাল খবর হয়ে যায়। এই মর্মস্পর্শী ঘটনা সত্যই অবিশ্বাস্যকর ছিল। এদিকে চিলি এয়ারফোর্স সাথে সাথে 3টি হেলিকপ্টার মোতায়েন করেন এবং কেনেসা এবং ফেরাডোকে সঙ্গে নিয়ে যান যাতে সহজে ক্র্যাশ সাইট খুঁজে পাওয়া যায়। কেনেসা এবং ফেরাডো যখন পায়ে হেঁটে আসছিলেন তখন নিজেরা একটা ম্যাপ ড্র করে নিয়েছিলেন, তাই ক্র্যাশ সাইট খুঁজে পেতে তাদের খুব একটা অসুবিধা হয়নি। এদিকে তার ঘায়াল বন্ধুরা তখনও পর্যন্ত সেই প্লেনের কাছে অপেক্ষায় রয়েছেন। তাদের 2 বন্ধু পায়ে হেঁটে বাইরে বেরিয়েছেন সাহায্যের আশায়, কিন্তু তাদের তখনও জানা ছিল না যে তাদের ওই 2 বন্ধু আদৌ কোনো সাহায্য পেয়েছে কিনা বা তারা জীবিত অবস্থায় আছে কিনা। ফাইনালি 22শে ডিসেম্বর 1972, ঘটনার 70 দিন বাদ, ফেরাডো এবং কেনেসা এই 2 জন হেলিকপ্টারে চড়ে পৌঁছান তাদের সেই বন্ধুদের কাছে যারা তাদের অপেক্ষায় দিন কাটাচ্ছিলেন। তাদেরকে হেলিকপ্টারে চড়ে আসতে দেখে তারা এতটাই খুশি হন যে আনন্দে কান্না শুরু করে দেন এবং সাকসেসফুলি রেস্কিউ টিম বাকি সমস্ত বেঁচে থাকা প্যাসেঞ্জারদের উদ্ধার করতে সক্ষম হন। এই ঘটনা দুনিয়ার মানুষের সামনে এই প্রেরণা দেয় যে আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যদি আপনার মনের জোর বজায় রাখতে পারেন তাহলে সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব।